আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আসলে আজকে একটু রুমে ডাইমেনশন চেঞ্জ হয়েছে। এই কারণে মনে করো লাইটের বিপরীত পাশে বসে গেছি, তো এই কারণে এত ভালো দেখা যাচ্ছে না আমাকে। তো তোমাদের মেইন কথা হচ্ছে যেটা, আমাকে দেখে তো তোমাদের কোনো লাভ নাই। তোমাদের দরকার হচ্ছে কি দেখা, তোমাদের দরকার হচ্ছে আমি যে কি পড়াইতেছি, না আমি তোমাকে যে একটা সলভ ক্লাস নিব। আমরা যে কতদিন ক্লাস করলাম এবং ওইটার পরে যে আমরা পরীক্ষা দিলাম, কতখানি কি আমাদের ঠিক হয়েছে, বা আমার পড়ানো থেকে কি কতখানি প্রশ্ন আসছে, বা আমি যেগুলো পড়াইছি ওগুলা আদৌ ওইভাবেই প্রশ্ন আসছে কিনা, আর তোমরা ওইখান থেকে কতখানি অ্যান্সার করতে পারছো। এই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে দেখবো, ঠিক আছে? আর কোনো কিছুই না। তো আসি, বেশি সময় নিব না। আমি ইউজুয়ালি সলভ ক্লাস এত বেশি সময় লাগাই নেই না, ঠিক আছে? কারণ সলভ ক্লাস আসল পড়ার দিনই তো যতটুকু বলা দরকার সবটুকু আমরা যথেষ্ট সময় নিয়ে পড়ে গেছি। এবং তোমাদের ওই যে থ্রেড খোলা হয়েছিল এই গ্রুপ থেকে, যে আচ্ছা, তো তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা এখানে লিখবা। তো এখানে আমি আসলে একদম মানে না বললেই নয়, যা দেখছি ওটা একজন প্রশ্ন করছিল, ওটার উত্তর আবার তোমাদের মধ্যে থেকে একজন দিয়ে দিচ্ছে, ওটা আমার কাছে খুব ভালো লাগছে। তো ব্যাপারটা হচ্ছে এইটাই, যে আমরা যখন পড়বো আমাদের পড়াটা যেন একদম স্পেসিফিক হয়, এই আর কোনো কিছু না। তাহলে আমরা শুরু করি। দেখো, যতটুকু পড়াইছে ততটুকু থেকে কতখানি আমাদের কমন পড়ছে কি পড়ে নাই, প্যারালালি সলভ করতে করতে যাবো, ওকে?
সরি ফর দ্য সাডেন ইন্টারাপশন। হুট করে বুঝছো যে ডিভাইস রিস্টার্ট করছে, এই কারণে হচ্ছে, ইউজুয়ালি এরকম কখনোই হয় নাই, আজকেই প্রথম হলো। তো যাই হোক, ব্যাপার না। আমাদের, আমি তো বললাম আমাদের খুব বেশি সময় লাগবে না এটা পড়তে, অনেক ছোট পড়া। পড়া তো কিছু নাই, বললাম না, পড়ার তো কিছু নাই এখানে, হচ্ছে শুধুমাত্র আমরা কি করব, আমরা শুধুমাত্র এখানে হচ্ছে এখন সলভ করবো, এই আর কিছু না। যদি লাইব্রেরি, সুন্দর প্রশ্ন করছো, লাইব্রেরিতে তোমরা নতুন বই পেলে অবশ্যই নতুন বই কিনবা, এবং আমিও তোমাদের জন্য নতুন বই আনার ব্যবস্থা করতেছি, টেনশন নিও না, বুঝছো? যদি নতুন বই বের হয়ে থাকে অবশ্যই তোমরা নতুন বই কালেক্ট করবে, এবং তোমাদের যখন অ্যাকচুয়াল বেসিসে আমরা আবার কম্বিনেন্ট বুকের ব্যাপার স্যাপারে আসবে, যদি দেখি যে আমরা এখানে কোনো তথ্য অতিরিক্ত অ্যাড হয়েছে বা তোমাদের দেওয়ার দরকার, আমরা তোমাদের কম্বিনেন্ট বুকে সেটা অ্যাড করে দিব। আর যদি নিতান্তই আমরা কম্বিনেন্ট বুকে অ্যাড করতে না পারি, তাহলে আমরা ওটা তোমাদেরকে আলাদা আলাদা হয়তো ছোট ছোট কয়টা নোট বানায় প্রোভাইড করব। ঠিক আছে, তো তোমরা টেনশন করো না, তবে কথা একটাই, যদি নতুন বই বের হয়ে থাকে বাজারে অবশ্যই নতুন বইটা কিনে ফেলো। তাহলে আমরা সময় নষ্ট না করে আমরা পড়া আগাই। দেখো, আবৃত বিজয়। এবং হোস্ট দাও, হোস্ট। আচ্ছা আসি, দেখো
আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজনন কোন ধরনের, এটা আমরা পড়ছি, সেটা ছিল কি ওগামাস। আমি তোমাদের পড়ায়ও দিছিলাম যে একটা হচ্ছে আইসো, একটা হেটারো, একটা হচ্ছে ওগামাস। কোনটা কি ছবি এঁকে এঁকে একদম পড়াইছি, সুতরাং এখানে আর বলবো না। দেয়াল কোষ হতে কত স্তর, দেখো আমি বলছিলাম দেয়াল কোষ শব্দটা উল্লেখ থাকলে সেটা কয় স্তর, 3 থেকে 5। আর দেয়াল কোষ না থেকে যদি বলতো যে খালি পুরু স্তর, তখন আমরা 5 থেকে 7 বলবো, যদি দেয়াল কোষ কথাটা না থাকতো, পুরু কথাটা থাকতো। প্রাচীরের সবচেয়ে ভেতরের স্তরের নাম কি? সবচেয়ে ভেতরের স্তরের নাম ট্যাপেটাম, এটাও আমরা পড়ছি। সবচেয়ে ভেতরের স্তরের নাম কি? ট্যাপেটাম। এটা শেষ করে যাই। ত্বক দিয়ে ঘেরা প্রধান টিস্যুকে কি বলা হয়? নিউসেলাস, এটা আমি তোমাদের ছবি এঁকে পড়াইছি। ডিম্বক ত্বক কয় স্তর বিশিষ্ট? 2 স্তর। পানে কোন ধরনের ডিম্বক দেখা যায়? আমরা বলছিলাম না, বিষ পানে ঊর্ধ্বে গেল, তাহলে কি ঊর্ধ্বমুখী। আচ্ছা দেখো, এ পর্যন্ত পড়ছি আমরা। আচ্ছা, এক্সাইনের প্রধান রাসায়নিক উপাদান কোনটা? ঠিক আছে, সেটা হচ্ছে কি স্পোরোপোলেনিন। এক্সাইনের প্রধান রাসায়নিক উপাদান কোনটা? স্পোরোপোলেনিন। এটা। পুংগ্যামেটোফাইটের প্রথম কোষ কোনটা? এটা আমরা পড়ছি যে আগে কি পরাগরেণু, পরাগরেণু থেকে হচ্ছে তোমার পুংগ্যামেটোফাইটের প্রথম কোষ। অসম বিভাজন হয়ে নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস পরাগ নালিকা তৈরি করবে। জনন নিউক্লিয়াসটা গর্ভাশয়ে প্রবেশ করার ঠিক আগ মুহূর্তে কি করবে? সে নিজেকে কনভার্ট করে
আলটিমেটলি শুক্রাণুতে পরিণত করে ফেলবে। এই কারণে পুংগ্যামেটোফাইটের প্রথম কোষকে পরাগরেণু, এগুলো সবই আমার স্লাইডের মধ্যে ছিল। পার্শ্বমুখী ডিম্বক দেখা যায় কোনটিতে, এটাও আমি তোমাদের পড়াইছি, যে পার্শ্বে খুদে পপি ডাকে। ঠিক আছে, তাহলে এখানে পপি মিলতেছে, আর কেউ মিললে না। কতটি উদ্ভিদে মনস্পরিক ভ্রূণথলি পাওয়া যায়? 75%। আমি বলছিলাম না ভ্রূণথলি 3 প্রকার, 1 2 4। 1 মানে মনস্পরিক, 2 মানে বাই বা ডায়াস্পরিক, আর 4 মানে টেট্রাস্পরিক। আর সবচেয়ে কমনেস্ট কোনটা? যেটা 1 মনস্পরিক। কত পার্সেন্ট? 75%। যদি ডিম্বক রন্ধ্র পথে প্রবেশ করে তখন আমরা এদেরকে কি বলি? পোরোগ্যামি বলি। সবগুলা জিনিস কিন্তু পড়ানো। তারপরে এটা আসো, ডিম্বকের বোটানের অংশকে কি বলা হয়? ডিম্বক নারী। কারণ আমরা পড়ছিলাম ডিম্বক নারীটাই পরবর্তীতে কিসে কনভার্ট হবে? বীজ বৃন্তে। ঠিক আছে, ডিম্বক নারীটাই কিসে পরিণত হবে? বীজ বৃন্তে। তাহলে যেটা বীজের বোটা, তাহলে ডিম্বকের বোটানের অংশ হচ্ছে ডিম্বক নারী। আর কোনটা নিষেক ক্রিয়ার গুরুত্বের অন্তর্ভুক্ত না? সেটা হচ্ছে জনুক্রম। দেখো যে ওই আমি বলছিলাম না তোমাকে হেডিং গুলা রিডিং করতে, ওইখানে কোথাও জনুক্রম কথাটা লেখা ছিল না, এটাও কিন্তু আমার স্লাইডের মধ্যে ছিল, ওইখান থেকেই বানানো প্রশ্ন। ভ্রূণথলির গঠন নয় কোনটা? আমি তোমাকে একটু আগেই পড়াইলাম 124। তাহলে এখন এর বাইরে যা থাকবে সেটা কি? 3 নাই, তাহলে ট্রাইস্পরিক। পরাগথলিতে কয় কোষ পুরু বন্ধাবরণ থাকে? দেখো এই জিনিসটা আজিবুর স্যারের বই থেকে তোলা, যে পুরু থাকলে আমি বলছি কত দাগাইতে? 5 থেকে 7। নিষেকের সময় গর্ভাশয়ে ডিম্বক নিঃসৃত পদার্থে কোন আয়ন থাকে? ক্যালসিয়াম থাকে। এটা আজিবুর স্যারের বইয়ের ভেতরেও আছে এবং একদম অনুশীলনীর সরাসরি প্রশ্ন। বুঝছো, অনুশীলনীর সরাসরি প্রশ্ন। এর কারণে তুমি এটা একদম হুবহু ওইখান থেকে ওঠানো, তাহলে ওই হিসাব করে আমরা এখান থেকে অ্যান্সার করতে পারবো। আচ্ছা, ভ্রূণথলির গঠন কয় প্রকার? 3। সেম, এই একই জিনিস পাশাপাশি দেখো দুটো প্রশ্নের মধ্যে কমন পড়ে গেছে। ভ্রূণে কোনটা থাকে না? ভ্রূণে বীজমূল থাকবে না, স্বাভাবিক। ভ্রূণে কি থাকে মনে রাখবো? ভ্রূণে থাকে হচ্ছে বীজপত্র, ভ্রূণকাণ্ড, ভ্রূণমূল। এটা একটু খেয়াল রাখতে হবে কিন্তু। কোনটি ফুলের তৃতীয় স্তবক? পুংকেশর বা পুংজনন স্তবকটাই হচ্ছে তৃতীয়। এটা আমি তোমাদের বলছি নগ্নবীজে আবৃত বীজ উদ্ভিদ যখন পড়াবো তখন তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে যে প্রথম স্তবক, দ্বিতীয় স্তবক, তৃতীয় এবং চতুর্থ স্তবক কিভাবে ডিফারেন্সিয়েট করবা। কোনটা বিগলিত হয়ে পরিস্ফুটিত পরাগরেণুর পুষ্টি? আমি তোমাকে বলছি পুষ্টি মানেই ট্যাপেটা। পরাগরেণুর ব্যাস কত? এটাও বইয়ের মধ্যে ছিল, 10 থেকে 200 মাইক্রোমিটার। কয়টা জার্ম পোর থাকে? অপশন না দেখা গেল অ্যান্সার করা উচিত 20। পরাগরেণুর ছোট কোষটাকে কি বলা হয়? ছোটটা এই জনন নিউক্লিয়াস, আর বড়টা নালিকা নিউক্লিয়াস। ইনটাইনটা কি? পাতলা, সেলুলোজ নির্মিত। পাতলা মানে সেলুলোজ নির্মিত। অধিকাংশ আবৃত বীজ উদ্ভিদে কোন ধরনের ডিম্বক দেখা যায়? নিম্নমুখী। যে কারণে আমাদের বইয়ে একটা আদর্শ ডিম্বকের গঠনের যে ছবিটা আঁকা, এটা এরকম উল্টা করে নিম্নমুখী করে আঁকা ছিল। এটা আমি তোমাদের কিন্তু বলে গেছি গতদিন। ডিম্বক মূলের দিকে অবস্থিত। দেখো মূল কি? গোড়া। মূলের দিকে অবস্থিত ভ্রূণথলির 3টা বিশেষ কোষকে কি বলা হয়? প্রতিপাদক কোষ বলা হয়। মনে করে দেখো, রন্ধ্র বরাবর যে 3টা থাকে, একটা অনেক বড় হয়, ওইটা হচ্ছে ডিম্বাণু, তার দুই পাশে 2টা সহকারী কোষ, মাঝখানে সেকেন্ডারি নিউক্লিয়াস। আর ঠিক মূলের কাছাকাছি যে 3টা, এই 3টাকে আমরা বলি প্রতিপাদক কোষ। ত্বক দিয়ে ঘেরা প্রধান টিস্যু নিউক্লিয়াস। দেখো সেম প্রশ্ন দুইবার আসছে, রিপিট কিন্তু এটা। গর্ভযন্ত্রের সবচেয়ে বড় কোষটাকে কি বলে? ডিম্বাণু। দেখো এই 20 নম্বর কোশ্চেনের ব্যাখ্যা দিতে গিয়ে কিন্তু আমি তোমাকে 28 নম্বর কোশ্চেনের অ্যান্সার বলে দিলাম। ভ্রূণথলিতে একটা পুংগ্যামিট আর ডিম্বাণু, স্বাভাবিক। একটা পুংগ্যামিট আর ডিম্বাণুর মিলনটাই কি? এটাকে আমরা বলি হচ্ছে, নরমালি কি বলবো এটাকে আমরা? এটাই নিষেক। তো এটার একটা নাম আছে, এই মিলনটাকে বলা হয় হচ্ছে সিনগ্যামি। ভ্রূণথলিতে নিক্ষিপ্ত 2টা পুংগ্যামিটের একটা আর ডিম্বাণুর সাথে যে মিলন, এটাকে আরেকটা কি নামে ডাকা হয়? সিনগ্যামি নামে ডাকা হয়। এটা একটা তথ্য মনে রাখতে হবে তোমাকে, এটা হাসান স্যারের বই কিন্তু আছে। অধিকাংশ আবৃত বীজ উদ্ভিদে কোন ধরনের ভ্রূণথলি দেখা যায়? এটা অনেকে ভুল করছে। দেখো ভ্রূণথলি বললেই তোমরা চিন্তা করছো মনস্পরিক, কেন? 75%, 1 2 4 এইভাবে। কিন্তু অপশন গুলা খেয়াল করো, আমি কি মনস্পরিক দিছি?
না, আমি মনোগোনাম দিছি। মনোগোনাম নামে তো তুমি বইয়ের মধ্যে কিছু পড়ো নাই। টেট্রাস্পোরিক 4, বায়োস্পোরিক 2, এগুলো আমরা মানলাম, কিন্তু মনোগোনাম নামে কিন্তু কোনো কিছু নাই। মনোস্পোরিক বললে এটা অ্যান্সার ছিল। কিন্তু এই যে মনোস্পোরিক 75%, এই যে মনোস্পোরিক 75%, এইগুলাকে বলা হয় পলিগোনাম। এগুলাকে কি বলা হয়? পলিগোনাম। তাহলে এটা খেয়াল রাখবে, এটা টেকনিক্যাল কোশ্চেন ছিল, এটা অনেকে ভুল করছে। বীজপত্র মানে বীজ থেকে যে পাতা, মনে করো ছোলা, দেখছো না ছোলা, মনে করো হচ্ছে ছোলা, ঠিক আছে? এখন এখান থেকে একটা পাতার মতো গঠন তৈরি হলো, এটাই হচ্ছে বীজপত্র। বীজের মধ্যে থেকে যে পাতা তৈরি হয় এটা হচ্ছে বীজপত্র। আচ্ছা, তাহলে এটা খেয়াল রাখতে হবে কিন্তু যে মনোগোনাম নামে অ্যাকচুয়ালি কোনো কিছুই এক্সিস্ট করে না। যেটা এক্সিস্ট করে এখানে সেটা কি? এটা হচ্ছে পলিগোনাম। মনোগোনামটা হচ্ছে মনোস্পোরিকটাকেই, যখন 75% মনোস্পোরিক, ওইটাকে আমরা পলিগোনাম বলে থাকি। মেসোগেমের উদাহরণ কি ছিল? লাউ কুমড়া। পরাগনালিকা কর্তৃক নিঃসৃত পদার্থ কোনটা? সেলুলোজ। এই দেখো, পরাগনালিকা কর্তৃক সেলুলোজ, পেকটিনেজ গর্ভমুণ্ডের কোষ বিগলন করে। এটা একটা ইম্পর্টেন্ট তথ্য, এটা মনে রাখবা। 4টা হ্যাপ্লয়েড স্ট্রিনের মধ্যে কয়টা নষ্ট হয়? আমরা সবাই জানি 3টা নষ্ট হয়। শুক্রাণু ডিম্বাণুর অভিমুখে কিভাবে সরে যেতে থাকে? অ্যামিবার মতো। এটা আজিবুর স্যারের বই থেকে নেওয়া তথ্য। এগুলো হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে তোমাদেরকে রেগুলার পড়ানোর সময় এরকম ভাবে বলি নাই হয়তো, কিন্তু বাই চান্স যদি চলে আসে, এই কারণে লাইনগুলো তুলে আনা, এই আর কোনো কিছু না। ঠিক আছে, তাহলে একটা শুক্রাণু ডিম্বাণু অপরটা গণ নিউক্লিয়াসের অভিমুখে কিভাবে সরে যেতে থাকে? অ্যামিবার মতো। এটা একটু মনে রেখো তথ্যটা। যে কেউ দেখলে এটা নতুন তথ্য বা ইউনিক তথ্য মনে হইলে যে কোনো টিচার এখান থেকে কোশ্চেন দিতেও পারে। আচ্ছা, এরপর আসি আমরা, জনন নিউক্লিয়াস কি প্রক্রিয়াতে বিভাজিত হয়ে পুংগ্যামিট বা শুক্রাণু তৈরি করবে? অবশ্যই মনে রাখবা, জনন নিউক্লিয়াস তৈরি হয় মায়োসিস প্রক্রিয়ায়। কিন্তু জনন নিউক্লিয়াস থেকে যদি তোমাকে বলা হয় শুক্রাণু তৈরি করতেছো, তাহলে অবশ্যই সেটা কোন প্রক্রিয়ায়? মাইটোসিস প্রক্রিয়ায়। জনন নিউক্লিয়াসটা আবারও বলতেছি তৈরি হয় মায়োসিস, কিন্তু ওই জনন নিউক্লিয়াস গুলাই পরে কি হয়? মাইটোসিস হতে থাকে। কেন? দেখো, তোমার এখানে তো অলরেডি পুংগ্যামিট বা শুক্রাণু হ্যাপ্লয়েড আছে, এন্ড এগুলার মধ্যেও কি হবে? এগুলার মধ্যে যদি মাইটোসিস না হয়, তোমার যদি এগুলো মায়োসিস হয়, তাহলে সবগুলো তো n/2 ক্রোমোজোম সংখ্যা নিয়ে জন্ম হওয়ার কথা। n/2 এরকম কি হয়? না, কারণ একটা শুক্রাণু থেকে পরবর্তীতে অসংখ্য শুক্রাণু তৈরি হয়। এটা কোন প্রক্রিয়ায় হয়? মাইটোসিস প্রক্রিয়ায় হয়। দেহ অঙ্গের মাধ্যমে অযৌন জনন হয়ে থাকে কোন উদ্ভিদে? আবৃতবীজী উদ্ভিদে। আমরা অঙ্গজ জনন, অযৌন জননে করেই থাকি। অযৌন জননে স্পোর কোন বিভাজন করে? স্পোরও কিন্তু তোমার মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে তৈরি হয়। পেনিসিলিয়ামে কি, আমি তোমাদের মনে রাখার জন্য পড়াইছি না, পাতা? তাহলে পেনিসিলিয়ামে কি? কনিডিওস্পোর। ফুল হলো উদ্ভিদ প্রজননে বিশেষভাবে রূপান্তরিত কি? বিটপ। এটাও তো একদম শুরুর দিকে ছিল। আর্কিস্পোরিয়াল কোষ পরিধির দিকে, এটা সুন্দর করে পড়াইছিলাম তোমাদের, যে এই 4টা বড় হয়, কেন্দ্রের দিকেও এরা বড় হয়, পরিধির দিকেও বড় হয়। কেন্দ্রের দিকে আসলে হচ্ছে তোমার প্রাথমিক জনন কোষ, পরিধির দিকে গেলে তারা কি তৈরি করে? দেয়াল কোষ তৈরি করে। ঠিক আছে, তাহলে পরিধির দিকে গেলে দেয়াল। ফার্নের স্পোর কেমন? আমি তোমাদের পড়েছি হোম লাইফ লকডাউন, লাইকোপোডিয়াম, ফার্ন। হোম মানে হোমোস্পোর, তাহলে হোমোস্পোরাস। মূল দ্বারা জনন হয় না কোনটিতে? মূল দ্বারা পড়াইছি তোমাদের মনে রাখার টেকনিক, শয়তান ডালিয়া, মিষ্টি পটল আর কোক খায়। আর মূল তাহলে কি? মিষ্টি পটল, মিষ্টি আলু, গোলালু তো আর না। গোলালু হচ্ছে তোমার যে ও প্রিয়া কাছে আসো, কাণ্ড দ্বারা, যেটা ওইটার মধ্যে আছে। আচ্ছা, এই যে ও প্রিয়া কাছে আসো, লাস্টে আসর স দিয়ে সটি ছিল, ওইটা কিসের দ্বারা হয়? তাহলে কাছে মানে কাণ্ড, ওই যে সেম টেকনিক থেকে কিন্তু হইলো। বুলবিল কি? বুলু চুপ পড়াইছি তোমাদের, তাহলে বুলু হচ্ছে চুপ, চুপড়ি আলু। কর্ণকাণ্ড থেকে ফণি মঞ্চা, এটাও তোমাদের আমি ছকের মধ্যে দিয়ে দিছিলাম। তামাকে কি থেকে ভ্রূণ তৈরি হয়? তা অনিষিক্ত শুক্রাণু, অ্যান্ড্রোজেনেসিস এর সংজ্ঞার মধ্যে আমরা পড়ছি এটা। ডিম্বক ত্বক থেকে দেখো বলছে ভ্রূণথলি সৃষ্টি হয়ে ডিপ্লয়েড ডিম্বাণু হতে নিষেক ছাড়া। তাহলে ডিম্বাণুটা কেমন বলছে? ডিপ্লয়েড। আচ্ছা, ওকে। কোথা থেকে তৈরি দিচ্ছে এটা? ডিম্বক ত্বক থেকে। কোথা থেকে? ডিম্বক ত্বক থেকে ভ্রূণথলি সৃষ্টির মাধ্যমে। তাহলে এটাকে আমরা কি বলবো? অ্যাপোস্পোরি বলবো। তোমাকে অ্যাপোস্পোরির সংজ্ঞার মধ্যে আমি পড়াইছিলাম, ভ্রূণথলি গঠন এবং ডিম্বক ত্বক থেকে যদি উৎপন্ন হয় তাহলে এটাকে আমরা অ্যাপোস্পোরি বলি।
আমরুল শাকের বংশবৃদ্ধি কোথা থেকে? স্টোলন। ঠিক আছে, আমরুল শাকের কোথায়? সে একটাই মনে রেখো এগুলা। জবা গাছে কোন কলম করা হয়? এখন এখানে তো জবা অনেকগুলা দিয়ে করা যায়, এই কারণে একটু কষ্ট, এই ধরনের প্রশ্ন আসলে এগুলো অ্যান্সার করতে একটু কষ্ট হয়ে যাবে, কিন্তু কিছু করার নাই। পরীক্ষার হলে এই প্রশ্নগুলো যেহেতু তোমার কাছে আমি অনেকগুলা টেকনিক দিছি, একটু কষ্ট করে অনেকগুলা টেকনিক একটু বারবার মনে করবা, মনে করলেই দেখবা কোনটার মধ্যে থেকে তোমার কমন পড়ে যায়। যেমন কাটিং এর জন্য পড়েছিলাম না যে ছাগল আজ পাতা কেটে কেটে খাবে, তাহলে আজের জ দিয়েছিল হচ্ছে জবা, তাহলে ওই হিসেবে এখানে হচ্ছে কাটিং অ্যান্সার। লেবু জুই, ঠিক আছে, এটা কি বলছিলাম না, আপনাদের দাবি ঝুলে রয়েছে, জুই লেবু দাবি, দাবা কলম। অ্যাপোস্পোরি দেখা যায় হিয়ারিসিয়াম, এটা বইয়ের মধ্যে আছে। ডিম্বকের ডিম্বক ত্বকের যে কোনো কোষতে ভ্রূণথলি গঠন ছাড়াই, ভ্রূণথলি গঠন ছাড়াই যদি বলে তখন অ্যান্সারটা কি ছিল? অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি। এগুলো সব আমার ওই তোমাকে যে স্লাইডটা আমি দিছি ওই স্লাইডের মধ্যে কিন্তু ছকের ভেতরের কথা। গুটি কলম কোন গাছে করা হয়? ঠিক আছে, আম, আম, গোলাপ, লেবু, গন্ধরাজ, এগুলো অনেকগুলোর মধ্যে আমরা উদাহরণে পড়ছি। গন্ধরাজ গাছে কোন কলম করা হয়? এটাও গুটি কলমের মধ্যেই করা হয়, পরপর দুইটা সেম। প্রতিবাদ কোষ থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়া কি কি বলে? অ্যাপোগেমি। দেখো এটা একটু ঘুরায় প্রশ্ন, কোথা থেকে তৈরি করছি? প্রতিপাদ কোষ। কিন্তু অ্যাপোগেমির সংজ্ঞা কি ছিল? ডিম্বাণু ছাড়া অন্য যে কোনো কোষ। তাহলে স্বাভাবিক, আমি ডিম্বাণু ছাড়া, প্রতিপাদ কোষ কি ডিম্বাণু ছাড়া অন্য একটা কোষ না? তাহলে এটা কি এক ধরনের অ্যাপোগেমি। তাহলে মনে রাখো ডিম্বাণু ছাড়া অন্য যে কোনো কোষ থেকে যদি তৈরি হয় সেটাকে আমরা কি বলবো? অ্যাপোগেমি বলবো। অ্যাপোগেমি উদ্ভিদের লক্ষ্য করা যায় কই? পেঁয়াজ, ঠিক আছে, অ্যালিয়াম মানে হচ্ছে পেঁয়াজ। শ্বাস তৈরির জন্য কিসের প্রয়োজন হয়? অবশ্যই পরাগায়ন। দেখো আলটিমেটলি লাগে সব, গ্যামিটো লাগে, ডিম্বাণু লাগে, সবই কিন্তু দরকার। কিন্তু শ্বাস তৈরির জন্য সর্বপ্রথম কি দরকার? পরাগায়ন দরকার, কারণ পরাগায়ন না হইলে এগুলো হবে না। ঠিক আছে, আচ্ছা, নিম্নের কোনটি মুখ্য প্রজনন প্রক্রিয়া অযৌন? এটা আমাদের জাতীয় ফুল শাপলা, এটা একটা ব্যতিক্রম ধর্মী জিনিস, কিন্তু এটা হাসান স্যারের বই আছে, এটা তোমাদেরকে পারতে হবে। লাল শাপলাতে কি সৃষ্টি হয় না? লাল শাপলায় কোনো ফল সৃষ্টি হয় না, এটাও তোমাকে মনে রাখতে হবে। অর্ধবায়বীয় কাণ্ডের উদাহরণ কি? ঠিক আছে, রানার, অফসেট, সাকার, স্টোলন, এগুলো সবই অর্ধবায়বীয় কাণ্ড, এটা আজিবুর স্যারের বই থেকে ওঠানো। কিসের সাহায্যে পুদিনার প্রজনন করা হয়? সাকারের দ্বারা। চকবাজারে সাকিয়া আপু দিয়ে পড়তে বলছি। কোনটি রোগ প্রতিরোধী জাতের ধান নয়? আমি তোমার পড়াইছিলাম মুক্তা, গাজী, মোহিনী আর শাহিব আলম। স্বর্ণা কে ছিল? স্বর্ণা নামের কেউ ছিল না ওইখানে। জোর কলম পদ্ধতিতে ফুল ও ফলের চরিত্র নির্ভর করে কিসের উপর? সিম্পল কথা, সায়নের উপর, কারণ তুমি যারে নিয়ে আসবা তার উপর। যার মধ্যে জোড়া দিবা সে খালি এটা বড় হইতে হেল্প করবে, অ্যাকচুয়ালি চরিত্র চরিত্র সবকিছু ডিপেন্ড করবে কি, যার থেকে নিয়ে আসতেছো। এই কারণে জোর কলম পদ্ধতিতে ফুল ফলের চরিত্র নির্ভর করে কিসের উপর? সায়নের উপর। কচু জাতীয় উদ্ভিদে বংশবৃদ্ধি করে কিসে? অর্ধবায়বীয় কাণ্ড। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে কচু যেটা রানার, ওইটাই হচ্ছে তোমার কচু। ভুট্টা আমি তোমাদের পড়াইছিলাম 1908 সালে, একজন বিজ্ঞানী শাল, উনি ভুট্টা নিয়ে গবেষণা করছিল। ব্যাসিডিও স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে কে? অ্যাগারিকাস। শুষ্নি শাক, হেটারোশুস এর মধ্যে ছিল, তাহলে হেটারোস্পোর। শাপলার ভূনিম্নস্থ প্রধান কাণ্ড থেকে কি তৈরি হয়? টিউবার তৈরি হয়। এগুলা কি বলে? শালুক। এগুলা কি কি বলে? শালুক। শাপলা নিয়ে কিন্তু, যেহেতু জাতীয় ফুল নিয়ে কিছু কথা লেখা আছে দেখে আমি তোমার ওইখান থেকে কিছু প্রশ্ন উঠাই দিচ্ছি। এটা কোনটায় কোন ছন্দ ঝামেলা হয়ে যায় আমিও জানি, এ কারণে তোমার কি করতে হবে? চর্চা করতে হবে। দেখো তোমার তো এখন আগের মতো এত বেশি পড়া নাই, তুমি চিন্তা করে দেখো তোমার যে প্রিভিয়াস সেশনের যারা পরীক্ষা দিচ্ছে, এত বছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছে, তারা কিন্তু পুরো বই পড়ে পড়ে পরীক্ষা দিচ্ছে। তাদের যে একটা মেন্টাল প্রেশার এবং হিউজ ইনফরমেশন মাথায় নেওয়া লাগতো, তোমাদের কিন্তু তার চেয়ে কম নেওয়া লাগতেছে। তাহলে আমার কথা হচ্ছে কম যেহেতু নেওয়া লাগতেছে, যতটুকু নিবো তাকে ভালো করে নিবো। সুতরাং এগুলা একটু বেশি, যদি তুমি যত বেশি বেশি দেখবা তত বেশি মনে রাখতে পারবা, এই আর কোনো কিছু না। কাঁঠালের প্রজনন প্রক্রিয়া কোনটা? অবশ্যই আবৃত বীজ উদ্ভিদ মানে যৌন। থানকুনি কিসের মাধ্যমে বংশ বিস্তার করে? অর্ধবায়বীয়।
গ্রাফটিং এ জাইলেম ফ্লোয়েম টিস্যু গুচ্ছ তৈরি করে কি? ক্যাম্বিয়াম। এটা একটা ফিক্সড জিনিস। তুমি দেখো, জাইলেম আর ফ্লোয়েম মানে হচ্ছে পরিবহন টিস্যু। জাইলেম আর ফ্লোয়েম মানেই পরিবহন টিস্যু, আর পরিবহন টিস্যু মানেই ক্যাম্বিয়াম। ঠিক আছে, পরিবহন টিস্যু মানেই কি? সেটা ক্যাম্বিয়াম। পরিবহন টিস্যু মানেই ক্যাম্বিয়াম। অধিকাংশ ফলদ কাষ্ঠল উদ্ভিদের বংশবৃদ্ধি প্রক্রিয়া কোনটা? গ্রাফটিং। গ্রাফটিং মানে কি অ্যাকচুয়ালি? শাখা কলমটাকেই অনেক সময় অনেক জায়গায় গ্রাফটিং নামে অভিহিত করা হয়, বাট তুমি গ্রাফটিং বলে গ্রাফটিংই মনে রাখবা। শক্ত কাণ্ডযুক্ত ফল গাছে কোন পদ্ধতিতে কলম করা হয়? গুটি কলম। এগুলো সব ভেতরের লাইন। ভ্রূণথলির অংশ নয় কোনটা? ডিম্বকরন্ধ্র। কারণ ডিম্বকরন্ধ্র ভ্রূণথলির পার্ট না, ডিম্বকরন্ধ্র হচ্ছে ডিম্বকের পার্ট। সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে পুংগ্যামিটের মিলনকে কি বলে? ত্রিমিলন বলে। এটা কতদিন আমরা পড়ছি। কোন বইতে ভাইরাস মুক্ত? এটা মাইক্রোপ্রোপাগেশন। এটা একটু কইলো, এটা যদিও এই চ্যাপ্টারে এত ভালো করে লেখা নাই। এটা হচ্ছে লাস্টের আগের চ্যাপ্টারে, জীব প্রযুক্তি চ্যাপ্টারে খুব সুন্দর করে লেখা ছিল কিভাবে তৈরি হয়। তুই মনে রাখবা, জীবাণু মুক্ত বা ভাইরাস মুক্ত বললে মাইক্রোপ্রোপাগেশন লাগবে। কোন উচ্চতর উদ্ভিদের বংশবৃদ্ধির একমাত্র উপায় অযৌন জনন? হচ্ছে নোবেল অরেঞ্জ। এটাও তোমাদের হাসান স্যারের বই, নতুন এডিশন গুলো হচ্ছে এগুলো দিছে। নিষেকের পর গর্ভাশয় কি পরিণত হয়? ফলে। নিষেকের ফলে উৎপন্ন হয় শুধু কোনটা? নিষেকের ফলে ভ্রূণ। দেখো, শস্য হচ্ছে দিনিষেকের পার্ট। এন্ডোস্পার্ম পরিণত হয় শস্যতে। ট্রিপ্লয়েড নিউক্লিয়াস ও শস্যের পার্ট। মানে শস্য, এন্ডোস্পার্ম, এই তিনটা হচ্ছে একই কথা। এই নিষেকের ফলে তো এগুলো হয় না। নিষেকের ফলে হয় হচ্ছে ভ্রূণ, আর দিনিষেকের ফলে হয় হচ্ছে এগুলা। ক্যালাজোগামি হয় কিসে? ঝাউ ক্যাসোরিনা করে আসছি আমরা। ডিম্বকের বোটার ন্যায় অংশ ডিম্বক নারী। রিপিট কোশ্চেন এটাও। বক্রমুখী বক্র সকাল, সরিষা কলকা সন্ধ্যা। ডিম্বকে ডিম্বক নারী, ডিম্বক মূল, ডিম্বক রন্ধ্র একই সরল রেখা। আমি বলছি একই সরল রেখায় থাকলে অ্যান্সার কি? ঊর্ধ্বমুখী। নগ্নবীজী উদ্ভিদে কোন নগ্নবীজী উদ্ভিদে দিনিষেক দেখা যায়? বলছিলাম না, কেবলমাত্র কি ইফেড্রায়। নিষেকের পর সেকেন্ডারি নিউক্লিয়াস কিসে পরিণত হয়? শস্য। দেখো, কোনো একটা জিনিস কিন্তু পড়ানোর বাইরে থেকে এখন পর্যন্ত মানে ম্যাক্সিমাম জিনিস পড়ানোর মধ্যে থেকে আসছে। দেখো, ঊর্ধ্বমুখী নিয়ে টোটাল প্রশ্ন পাইলা তিনটা। একবার পান, একবার ঊর্ধ্বমুখী সংজ্ঞা, একবার গোলমরিচের উদাহরণটাও। ঊর্ধ্বমুখী ডিম্বক, গোলমরিচ। সেকেন্ডারি নিউক্লিয়াস কেমন হয়? ডিপ্লয়েড। সেকেন্ডারি নিউক্লিয়াসটা কিন্তু ডিপ্লয়েড। শস্য ট্রিপ্লয়েড। গর্ভযন্ত্র কয়টা কোষ নিয়ে গঠিত? গর্ভযন্ত্র তিনটা, ডিম্বাণু আর সহকারী কোষ। গর্ভযন্ত্র কি? ডিম্বাণু আর সহকারী কোষ। ডিম্বক মূল দিয়ে যদি প্রবেশ করে তখন আমরা এটাকে কি বলি? ক্যালাজোগ্যামি। দিনিষেকে কোনটির বিশেষ বৈশিষ্ট্য? দিনিষেক আবৃতবীজী, কারণ ইউজুয়ালি বাকিদের তো হয় না। কয়টা পুংগামীর প্রয়োজন দিনিষেকের জন্য? দুইটা। কত সহজ প্রশ্ন দিচ্ছি। এগ অ্যাপারেটাসের সবচেয়ে বড় কোষ কোনটা? যেটা ডিম্বাণু। এগ অ্যাপারেটাস মানে হচ্ছে গর্ভযন্ত্র, এবং এটা সবচেয়ে বড় কোষ হচ্ছে এগ মানে ডিম্বাণু। ডিম্বকের ধরন নয় কোনটা? ঊর্ধ্বমুখী আছে, বক্রমুখী আছে, পার্শ্বমুখী আছে। বহুমুখী নামে কোনো ক্লাসিফিকেশন আমরা পাই নাই। কোন উদ্ভিদে পরাগায়ন হয়? আবৃতবীজী এবং নগ্নবীজী উদ্ভিদে কেবল পরাগায়ন হয়, এটা মনে রাখবা। পরাগায়ন কার বৈশিষ্ট্য? আবৃতবীজী এবং নগ্নবীজী। নগ্নবীজীটা একদম কোন ধরনের পরাগায়ন? বায়ু পরাগায়ন। আচ্ছা, পরাগরেণু অঙ্কুরোদ্গম কোথায় হয়? একদম গর্ভমুণ্ডে। এটা আমি গতদিন তোমাকে ছবি এঁকে এরকম দেখাইছিলাম। যে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড হয়, পরাগরেণুটা এখানে পড়ে অঙ্কুরোদ্গম হওয়া শুরু হয়। তাহলে কি গর্ভমুণ্ডে? দিনিষেকের সাথে সম্পর্ক নাই কার? সেকেন্ডারি নিউক্লিয়াসের আছে, ডিম্বাণু ব্যাপারটা আছে, পুংগামিটেরও আছে। নিউসেলাস মানে তো এটা কি? ত্বক ঘেরা কোষ, এর তো দিনিষেকের সাথে কোনো সম্পর্ক নাই। এগুলো টেকনিক অ্যাপ্লাই করলে এমনি অ্যান্সার করা যায়। এটা হচ্ছে আমাদের লাস্টের পোর্শন। নিষেক ক্রিয়াকে কয় ধাপে ব্যাখ্যা করা গেছে? নিষেক ক্রিয়াকে 4টা ধাপে উপস্থাপন করা গেছে। দেখবো আমি তোমাদের যে গতদিন পড়াইছিলাম, এই যে এরকম ফ্লোচার্ট দিয়ে দিছিলাম, ঠিক আছে? যে এখানে একটা ভ্রূণ, শস্য, বীজ, ফল, এরকম 4টা নাম দেওয়া ছিল, ফ্লোচার্টের মধ্যে ছিল। লাউ গাছে কোনটা দেখা যায়? মেসোগ্যামি, কারণ ডিম্বক ত্বক ভেদ করে প্রবেশ করে। দিনিষেকে কি উৎপন্ন হয়? দিনিষেকে ভ্রূণও পাবো, শস্যও পাবো। শুধু শস্য বলবা না, ভ্রূণ শস্য দুইটাই তো পাবা। যদি বলে নিষেক তখন কেবল ভ্রূণ।
আচ্ছা, কোনটিতে দিনিশেখ হয়? 100 নাম্বার। কোনটাতে দিনিশেখ হবে? যেটা আবৃতবীজী উদ্ভিদ, তাহলে তুমি এখানে আবৃতবীজী উদ্ভিদ কোনটা? জাম, এটার মধ্যে দিনিশেখ হবে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের পড়া। আচ্ছা, হ্যাঁ আমি একটু একটা জিনিস ভুল বলছি একটু আগে। আমি তোমাদের যেটা মাথায় রাখবা, কাটিং হচ্ছে শাখা কলম, আর গ্রাফটিং হচ্ছে দাবা কলম। কাটিং শাখা কলম, গ্রাফটিং হচ্ছে দাবা কলম, এটা একটু মনে রাখো। তাহলে এই হচ্ছে আমাদের আজকের পড়া। তো শুরুর দিকে একটা অনাকাঙ্ক্ষিত যে আমাদের বারবার যে একটা সাডেন ড্রপ আউট হয়েছে, এটার জন্য আমি দুঃখিত। আর আমি তো বললামই যে বরাবরের মতো আমি কখনোই সলভ ক্লাসের উপর এত বেশি গুরুত্ব দেই না যতক্ষণ না পর্যন্ত তোমাদের কাছ থেকে আমি অনেকগুলা প্রশ্ন পাবো। ঠিক আছে। আর চেষ্টা করি সবসময় ক্লাসে যেন আমরা ম্যাক্সিমাম পোর্শন পড়ে যেতে পারি, যেন তোমাদের কাছ থেকে কোশ্চেন আমি কম আশা করি। কারণ আমার মেইন ফোকাস হচ্ছে আমি যতটুকু পড়াবো পরীক্ষায় ইউজুয়ালি ওই জায়গা থেকেই প্রশ্ন দিবে, এবং তুমি যেন সবসময় ওই জায়গা থেকে অ্যান্সার করতে পারো। মেইন কথা হচ্ছে এটা। ওকে, তাহলে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমরা মিনিট ভাই, ক্রাফটিং নিয়ে তো ঝামেলা হচ্ছে। তার একটা ওর স্থান বই নাই, এই কারণে মিললে আমি ঝামেলায় পড়ে গেছি। এই জোর কলম হচ্ছে গ্রাফটিং, দাবা কলম হচ্ছে লেয়ারিং। গ্রাফটিং হচ্ছে জোর কলম, আর লেয়ারিং হচ্ছে দাবা। বাস। ঠিক আছে, কাটিং, গ্রাফটিং, লেয়ারিং, এই তিনটা হচ্ছে মনে রাখতে হবে। ওকে, তো যাই হোক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমরা আমাদের মেইন ফোকাস থাকবে, কারণ এটা তোমাদের মোটামুটি পড়া হয়ে গেছে, এটা নিয়ে আমার আর কোনো টেনশন নাই। আমাদের এখন সামনে যেটা টার্গেট সেটা হচ্ছে নগ্নবীজী, আবৃতবীজী উদ্ভিদ, ওটা আমরা এই দুইটা ক্লাসে নিব। ওই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো, সেম কাজ করবো আমরা। ওইটাও চেষ্টা করবো এমন ভাবে শেষ করে ফেলার যেন একদিন পড়বো, পরীক্ষা দিব, এরপর আর জীবনে কোনোদিন পড়া না লাগে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।